গুলশান বনানীতে হাত বদলে ময়লা মধু এখন বিএনপির কাছে। ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ করে আগে গুলশান বনানী থেকে মাসে অন্তত ৩ কোটি টাকা আয় করতেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। শুধু বাসাবাড়ি ও রেস্তোরাঁর বজ্র সংগ্রহের নামে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে অর্থ লুটপাটের একটি চক্র গড়ে উঠেছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে। এই চক্রে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন। বজ্র সংগ্রহ বা ময়লা বাণিজ্য থেকে সবচেয়ে বেশি টাকা উঠত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে। রাজধানীর আভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান ও বনানী নিয়ে এই ওয়ার্ড। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে গুলশান ও বনানী এলাকার ময়লা বাণিজ্যে হাত বদল হয়েছে। আওয়ামী লীগের নেতাদের জায়গায় এখন ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপির স্থানীয় নেতারা। আগে সেখানে ওয়ার্ডে ময়লা সংগ্রহের কাজ করা ৩৮টি প্রতিষ্ঠানের ৩১টি মালিক ছিলেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী বিভিন্ন সংগঠনের পদধারী নেতারা। পরিবর্তিত পরিস্থিতিতে তারা আত্মগোপনে আছেন। গুলশান বনানীর ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ করে মাসে তারা তুলতেন অন্তত ৩ কোটি টাকা। রাজধানীর হাজারীবাগে ছুরি আঘাতে মোহাম্মদ ইমন ২৪ বছর বয়সী নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭:৩০টার দিকে হাজারীবাগের গণকুটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরিবার বলছে, ইমন ২২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন। নিহত ইমনের বাড়ি ময়মনসিংহে। তার বাবার নাম মোহাম্মদ ইউসুফ। তিনি রাজধানীর কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। ২ ভাই ও ১ বোনের মধ্যে ইমন সবার বড়। নিহত যুবকের চাচা ইসরাফিল অভিযোগ করে বলেন, বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন ইমন। ২২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন তিনি। সাপ্তাহিক ছুটি উপলক্ষে অফিস বন্ধ থাকায় গতকাল বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হয়ে যান। সন্ধ্যায় গণকুটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাজু ও তার বাবা জাহাঙ্গীর ওরফে গলাকাটা আবু ও আরও কয়েকজনের সঙ্গে ইমনের কথা কাটাকাটি হয়। তারা এক পর্যায়ে ইমনকে ছুরি আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাতে চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ মাসুদ মিয়া বলেন, ইমনের মরদেহ মর্গে রাখা হয়েছে। জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক বক্তব্যে বলেন, আওয়ামী ফেসিবাদীরা জামাতের উপর দায় চাপিয়ে ছাত্র জনতার আন্দোলনকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমরা সে পাতানো ফাঁদে পা দেইনি। সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে মাত্র ২৬ দিনের মাথায় আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। আন্দোলনে ছাত্র জনতার ত্যাগের কথা স্মরণ করে জামাতের আমির বলেন, সম্প্রতি সফল আন্দোলনে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার আহত হয়েছেন, অনেকে অন্ধত্ব বরণ করেছেন। এসব বীর সংগ্রামীরা আমাদের আমানত। তাই যে কোনো সমস্যায় আমাদের সম্মিলিতভাবে তাদের পাশে দাঁড়াতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, গত ১৫ বছরে রাস্তায় নামলে হতো খুন, ঘরে থাকলে হতো গুম। স্বাধীন দেশে বসবাস করেও এতদিন পরাধীন ছিলাম। ৫ আগস্টের পরে একটি মহল পতিত স্বৈরাচারের মতো চাঁদাবাজি দখলদারি শুরু করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমনায় পীর এসব কথা বলেছেন। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যা বিচারের দাবিতে এ সমাবেশ করা হয়। ইসলামী আন্দোলনের আমির বলেন, অন্তর্বর্তী সরকার যদি ইসলাম ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোনো পদক্ষেপ নেয় তবে জনগণ তা সহ্য করবে না। আপনারা ইসলামকে গুরুত্ব দেবেন না, তা হবে না। ছাত্র সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজির সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ। এদিকে দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে আয়োজিত গণ অধিকার পরিষদের সমাবেশে তিনি বলেন,
আওয়ামী লীগের কাছে কালো টাকা রয়েছে, দেশকে অস্থিতিশীল করার জন্য এসব কালো টাকা ছড়ানো হচ্ছে। এছাড়াও তিনি বলেন, আজিজ বেনজিরের মতো দুর্নীতিবাজ অফিসার ও দুর্নীতিবাজ আমলাদের আটক করতে হবে, তাদের সহ সব এমপি মন্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করতে হবে। দুর্নীতিবাজ লুটেরা এমপি মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেফতার করতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইট অ্যাঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে এসে শেষ হয়। এদিকে আওয়ামী লীগ সরকারের পতন হলেও সন্তুষ্টির কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশ বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। ষড়যন্ত্রকারীরা সুযোগ পেলে স্বাধীনতাকামী মানুষের উপর আঘাত করবে, তাই ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংহতি সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে মির্জা ফখরুল গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে ভাতা দেওয়ার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অনেক পরিবার কষ্ট করে চলছে, তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ করেছে বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এই প্রথম বাংলাদেশে স্বৈরাচারের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে। তারা 2 মাসে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার তদন্ত করবে। তদন্ত দল যাতে 2009 সাল থেকে হওয়া অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড, গুমসহ মানবতা বিরোধী সব অপরাধের তদন্ত করে সেই উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। আগামী সপ্তাহে পুতিনের মঙ্গোলিয়া সফরকে কেন্দ্র করে এই আহ্বান জানায় ইউক্রেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে যাচ্ছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের নামে যুদ্ধাপরাধের দায়ে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অভিযোগে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছেন পুতিন। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সর্বাত্মক অভিযান শুরু করে রাশিয়া। এরপর 2 বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এরই মধ্যে ইউক্রেনের শিশুদের অবৈধভাবে দেশটি থেকে সরিয়ে নেওয়ার অভিযোগে 2023 সালের মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। যে চুক্তির মাধ্যমে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে তা রোম চুক্তি নামে পরিচিত। আইসিসির মুখপাত্র ফাদি এল আবদুল্লাহ বলেন, রোম চুক্তি অনুযায়ী মঙ্গোলিয়া সহ সদস্য দেশগুলোর আইসিসিকে সহযোগিতা করার দায়বদ্ধতা রয়েছে। ইসরায়েলে বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা। ইসরায়েলের দাবি, এমন তথ্য পেয়েই গত রোববার ভোররাতে আগেভাগে তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালায়। লেবাননে ইসরায়েলের এই হামলার পর জবাব দিতে সময় নেয়নি হিজবুল্লাহ। তারা রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও গোয়েন্দা স্থাপনা নিশানা করে 3 শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেন, গত জুলাইয়ের শেষ দিকে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে তার সংগঠনের কমান্ডার ফুয়াদ শকরকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্য দিয়ে ইসরায়েল সীমা অতিক্রম করেছে। শকর হত্যার বদলা নিতে ইসরায়েলে হামলার আদেশ দেওয়া হয়। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। 8 অক্টোবর থেকে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটতে দেখা গেছে। হিজবুল্লাহ বলেছে, গাজা যুদ্ধ থেকে ইসরায়েল সরে না আসা পর্যন্ত তাদের এমন হামলা বন্ধ হবে না।